হ্যালো স্টুডেন্টস, আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ক্লাস থার্ড সেমিস্টারের ইউনিট 2 এর প্রথম চ্যাপ্টার, যেটার উপরে অলরেডি তোমরা দুটো ক্লাস পেয়ে গেছো। প্রথম হচ্ছে আত্মহত্যা এবং আত্মহত্যার উপরে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব স্বেচ্ছা মৃত্যু। ঠিক আছে, স্বেচ্ছা মৃত্যু এর আগে আমরা আলোচনা করেছি, অর্থাৎ দুটো ক্লাস করেছি আত্মহত্যার উপরে। আজকে আমরা আলোচনা করব স্বেচ্ছা মৃত্যু বা স্বস্তি মৃত্যু বা ইউথেনেশিয়া, যাই বলো না কেন, বা করুণা হত্যা, সবগুলোকেই বলা হচ্ছে কি স্বেচ্ছা মৃত্যু। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথমেই দেখো, মানে স্বেচ্ছা মৃত্যু বা কৃপা হত্যা কি, একটু সংজ্ঞা আকারে আমাদেরকে পড়তে হবে, না হলে আমরা বুঝতে পারবো না ব্যাপারটা কি। এর আগে আমরা আত্মহত্যা জেনেছি, আবার স্বেচ্ছা মৃত্যু এটাও কিন্তু মৃত্যু, এটা কিন্তু আত্মহত্যা নয়। এটা আবার কি ধরনের দেখো, বলছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কোনো ব্যক্তি যাদের আরোগ্য লাভের আশা একেবারেই নেই। ঠিক আছে, মনে করো এমন কিছু একটা রোগ একজন ব্যক্তির হয়ে গেছে যেখান থেকে ফিরে আসার চান্স নেই বললেই চলে। মানে এমন হতে পারে কোমায় চলে গেছে বা আরও কিছু হতে পারে। সেই সমস্ত ব্যক্তিকে উক্ত রোগ ব্যাধিজনিত দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি দেবার জন্য, মানে সেই রোগ থেকে বা সেই কষ্ট থেকে মুক্তি দেবার উদ্দেশ্যে করুণাবশত ঔষধি প্রয়োগ করে, মানে তার প্রতি, মানে সেই দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে ঔষধ দিয়ে হতে পারে বা অন্য কোনো সহজ উপায়ে ও শান্তভাবে জীবনের পরিসমাপ্তি ঘটানোকেই বলা হচ্ছে কৃপা হত্যা, করুণা হত্যা, স্বস্তি মৃত্যু বা ইউথেনেশিয়া। ভালো করে বুঝবে। দেখো, যখন কোনো একজন ব্যক্তি, ঠিক আছে, তার এমন একটা রোগ হয়ে গেছে, এমন একটা অসুখ হয়ে গেছে যেখান থেকে ফিরে আসার সম্ভাবনা খুব কম, মানে ডক্টর বলে দিয়েছে যে আপনারা একে বাড়িতে নিয়ে যান, হয়তো বেশি দিন বাঁচবে না, এরকম হতে পারে, বা এখান থেকে ভালো হবে না, মানে ডক্টর বলছে ভালো হবে না, বা কোমায় চলে গেছে। তাহলে সেই সমস্ত রোগীকে তার যে দুঃখ কষ্ট বা তার যে যন্ত্রণা সেখান থেকে মুক্তি দেওয়ার জন্য হতে পারে কোনো ডক্টরের মাধ্যমে তাকে কোনো ঔষধ প্রয়োগ করা, বা কোনো কিছুর মাধ্যমে, বা আরও অন্য কোনো উপায়ের মাধ্যমে সহজ ও শান্তভাবে, ঠিক আছে, এই কথাটা মাথা রাখবে, সহজ ও শান্তভাবে জীবনের পরিসমাপ্তি ঘটানো হয় সেই ব্যক্তির, তখন তাকে বলা হচ্ছে কৃপা হত্যা, স্বস্তি মৃত্যু, বা করুণা হত্যা বা ইউথেনেশিয়া বা স্বেচ্ছা মৃত্যু। ঠিক আছে, এতগুলো নাম বলা হচ্ছে। তাহলে বুঝতে পারলাম আত্মহত্যা ব্যাপারটা আলাদা ছিল, স্বেচ্ছা মৃত্যু বা করুণা হত্যা এটা কিন্তু আলাদা। এবার এই যে ইউথেনেশিয়া, এই ইউথেনেশিয়া শব্দের আমরা অর্থটাকে দেখব, তোমাদের পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট জায়গা। ইউথেনেশিয়া কি বলছে, দুটি গ্রিক শব্দ, একটা হচ্ছে ইউ, ইউ, শুধু ইউ না, ইউ, ইউ, আর একটা হচ্ছে থ্যানাটোস। একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে থ্যানাটোস। ইউ শব্দের অর্থ হচ্ছে উত্তম বা গুড বা ভালো, সহজ কথায় ভালো। আর থ্যানাটোস শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। থ্যানাটোস শব্দের অর্থ কি? মৃত্যু, যাকে ইংরেজিতে আমরা কি বলি? ডেথ। ঠিক আছে, তাহলে একটা শব্দের অর্থ হচ্ছে উত্তম বা ভালো, একটা শব্দের অর্থ হচ্ছে মৃত্যু, মানে ভালো মৃত্যু, উত্তম মৃত্যু। কাজেই বলছে ইউথেনেশিয়া শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো উত্তম বা সহজ ও শান্তি মৃত্যু বা শান্ত মৃত্যু। ঠিক আছে, মানে সহজ শান্তভাবে মৃত্যু ঘটানোটাই হচ্ছে ইউথেনেশিয়া। তোমাদের পরীক্ষা আসতে পারে ইউ শব্দের অর্থ কি? ভালো। থ্যানাটো শব্দের অর্থ কি? মৃত্যু বা ডেথ। ঠিক আছে, এগুলো পরীক্ষা আসতে পারে। তাহলে আমরা দেখলাম কৃপা হত্যা কি, কৃপা হত্যা বলতে কি বুঝি, এবং কৃপা হত্যা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। এবার কৃপা হত্যার প্রকারভেদ আমরা দেখব। এর আগে তোমাদের এর ক্লাসে কি বলে সুইসাইড বা আত্মহত্যার ক্লাসে তোমাদের দেখানো, মানে বলেছিলাম যে পিটার সিঙ্গারের বিখ্যাত গ্রন্থ কি নাম? প্র্যাকটিক্যাল এথিক্স। ঠিক আছে, এই পিটার সিঙ্গার বারবার কেন বলছি, অন্য একটা ক্লাসে একে নিয়ে একটু ডিটেলস আলোচনা করব, আজকে না। তো এই পিটার সিঙ্গার তার বিখ্যাত গ্রন্থ প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থে 3 প্রকার কৃপা হত্যার উল্লেখ করেন। প্রথম হচ্ছে ঐচ্ছিক কৃপা হত্যা, দ্বিতীয় অনৈচ্ছিক কৃপা হত্যা, তৃতীয় হচ্ছে ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। এগুলোকে আমাদের ভালোভাবে বুঝতে হবে। তিনটাকে আলাদা আলাদা তোমরা ডিস্টিংগুইশ করতে পারছো কিনা, ডিস্টিংশন করতে পারছো কিনা, সেটাই হচ্ছে মেইন বিষয়। যদি আলাদা আলাদা করে মনে রাখতে পারো তাহলে সহজে উত্তর করতে পারবে, আর যদি গুলিয়ে যায় তাহলে একটাকে উত্তর করতে গিয়ে আরেকটা উত্তর করবে, যেটা মানে নম্বর কেটে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখব ঐচ্ছিক কৃপা হত্যা, ভলেন্টারি ইউথেনেশিয়া। ঠিক আছে, ঐচ্ছিক কৃপা হত্যা। ঐচ্ছিক কৃপা হত্যা কি বলছে, যখন কোনো ব্যক্তির, মানে রোগীর, সহজ কথা, যখন কোনো রোগীর তার ঠিক হওয়ার সম্ভাবনা নেই,
ঠিক আছে, সে এমন কোনো যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক হওয়ার সম্ভাবনা খুব নেই এবং প্রচুর যন্ত্রণা কষ্ট হচ্ছে, তখন সে ডক্টরকে অনুরোধ করছে যে ডাক্তারবাবু আমি বলছি, হ্যাঁ, আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চাই, আমাকে স্বেচ্ছায় মৃত্যুটা দিন। ঠিক আছে, তখন সেই ডক্টর যদি তাকে তার মৃত্যু ঘটায় বা মৃত্যুকে ত্বরান্বিত করে, তখন সেটা হচ্ছে ঐচ্ছিক, মানে তার ইচ্ছা অনুসারে। কথাটাকে ভালো করে মাথায় রাখবে, কি বলছে, তার ইচ্ছা অনুসারে, মানে এখানে তার ইচ্ছাটা কি থাকবে, মানে রোগীর ইচ্ছা অবশ্যই কি করবে, থাকবে, রোগীর ইচ্ছা থাকবে। সে বলছে যে যখন কোনো ব্যক্তির তার নিজের ইচ্ছা অনুসারে তার মৃত্যু ত্বরান্বিত হয়, মৃত্যু ঘটানো হয় তার নিজের ইচ্ছা অনুসারে, তার নিজের ইচ্ছায়, তখন সেটা হচ্ছে কি ঐচ্ছিক করুণা হত্যা। আচ্ছা, অনৈচ্ছিক করুণা হত্যা কি? অনৈচ্ছিক করুণা হত্যা হচ্ছে যখন কোনো ব্যক্তি বা যখন কোনো রোগী সে বলতে পারবে যে আমি মৃত্যুবরণ করব কি করব না, সে বলতে সক্ষম। মনে করো হসপিটালের মধ্যে শুয়ে আছে বা কোনো নার্সিংহোমের মধ্যে শুয়ে আছে একজন ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করা হতে পারে, মানে জিজ্ঞাসা করলে সে এরকম সিচুয়েশনের মধ্যে আছে যে তাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনি কি বেঁচে থাকা পছন্দ করবেন না মৃত্যু পছন্দ করবেন, তখন সে এটা উত্তর দিতে পারে যে আমি বেঁচে থাকবো বা মরে যাব, আমাকে মৃত্যু দাও বা আমি বেঁচে থাকবো, আমাকে বেঁচে রাখার চেষ্টা করো, আমাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করো, এরকম কথা বলতে সে সক্ষম, কিন্তু তাকে জিজ্ঞাসাই করা হয়নি। ঠিক আছে, এটা দারুণ একটা পয়েন্ট। ঠিক আছে, দারুণ একটা প্রকার, ইউথেনেশিয়া দারুণ একটা প্রকার। মানে সে বলতে সক্ষম যে আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকতে পছন্দ করছি বা আমি মরে যেতে পছন্দ করছি, সে বলতে সক্ষম এই কথাগুলো, কিন্তু তাকে জিজ্ঞাসা করা হয়নি। তাকে তার পরিবারের বা অন্য কোনো ব্যাপারের দিক থেকে তাকে কি করা হয়েছে, মৃত্যু ঘটিয়ে দেওয়া হয়েছে, ডক্টরের দ্বারায় তাকে মৃত্যু ঘটিয়ে দেওয়া হয়েছে। তখন সেটা হচ্ছে অনৈচ্ছিক কৃপা হত্যা। তার ইচ্ছা হয়তো ছিল না, ঠিক আছে, তার ইচ্ছা ছিল না। তাকে যদি আমি জিজ্ঞাসা করতাম আপনি কি বেঁচে থাকা পছন্দ করবেন মৃত্যু পছন্দ করবেন, সে বলল আমি বেঁচে থাকা পছন্দ করতাম, ঠিক আছে, আমি বেঁচে থাকতে চাই, কিন্তু তাকে জিজ্ঞাসাই করা হয়নি। সেটা হচ্ছে অনৈচ্ছিক কৃপা হত্যা। দুটোর মধ্যে পার্থক্য ভালোভাবে মাথায় রাখবে। প্রথমটা কি বললাম? প্রথমটা বললাম ঐচ্ছিক কৃপা হত্যার ক্ষেত্রে ব্যক্তি তার নিজের ইচ্ছা অনুসারে সে নিজেই কনফেশন দিয়েছে, স্বীকারোক্তি দিয়েছে যে আমাকে মেরে ফেলা হোক, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না বাবা, আমাকে মেরে ফেলা হোক, আমি নিজেই এটা স্বীকারোক্তি দিলাম। এখানে হচ্ছে কি ঐচ্ছিক কৃপা হত্যা। দ্বিতীয়টা হচ্ছে অনৈচ্ছিক, সেই ব্যক্তিকে জিজ্ঞাসাই করা হয়নি। তাকে যদি জিজ্ঞাসা করা হতো যে আপনি বেঁচে থাকবেন না মারা যাবেন বা মরতে পছন্দ করবেন, তখন সে বলতো যে আমি বেঁচে থাকাই পছন্দ করব। তাহলে তাকে জিজ্ঞাসাই করা হলো না, সে বেঁচে থাকাই পছন্দ করতো, কিন্তু তাকে জিজ্ঞাসাই আমরা করলাম না, তাকে ডাক্তারের মাধ্যমে কোনো ওষুধ বা কোনো কিছুর মাধ্যমে তাকে মেরে ফেললাম, সেটা হচ্ছে অনৈচ্ছিক কৃপা হত্যা। ঠিক আছে, আর ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা কি? ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা হচ্ছে সেটাই যেখানে একজন মুমূর্ষু রোগী সে বেঁচে থাকবে না মরে যাবে বা কোনটা তার পছন্দ, সে বেঁচে থাকা পছন্দ করছে না মৃত্যু বরণ করা পছন্দ করছে, এরকম কোনো কিছু সে ডিসিশন দিতে পারছে না। ঠিক আছে, সহজ কথা, সে কোমায় চলে গেছে, জাস্ট তার শ্বাস চলছে যন্ত্রের মাধ্যমে, সে কোনো কিছু ফিল করতে পারছে না, কোনো কিছু বলতে পারছে না, কোনো কিছু আকার ইঙ্গিতে বোঝাতে পারছে না। এরকম অবস্থায় যদি কোনো রোগীর মৃত্যু ঘটানো হয়, তখন সেটা হয়ে যাবে কি ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। আশা করি তিনটা আলাদা আলাদা করে বুঝতে পেরেছ। তিনটা আলাদা আলাদা করে বুঝতে পেরেছো। তিনটা যদি আলাদা আলাদা করে বুঝতে না পারো তাহলে পরীক্ষায় কিন্তু নম্বর কেটে যাবে, এটাই স্বাভাবিক। কি বললাম? ইচ্ছা নিরপেক্ষ হচ্ছে কি এমন কোনো মুমূর্ষু রোগী যে সে বেঁচে থাকা পছন্দ করবে না মৃত্যু বরণ করা পছন্দ করবে, এরকম স্বীকারোক্তি দেওয়ার উপযুক্ত নেই। ঠিক আছে, এরকম সে বলতেই পারছে না যে আমি বেঁচে থাকবো না আমি মরে যাওয়া পছন্দ করবো, সেরকম বলার কোনো সিচুয়েশনই তার কাছে নেই। তাহলে সেরকম রোগীর ক্ষেত্রে তাকে যদি মৃত্যু ঘটানো হয়, সেটা হচ্ছে ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা বা করুণা হত্যা। ঠিক আছে, তাহলে তিনটে আলাদা আলাদা বললাম, খুব সুন্দরভাবে বললাম, আশা করি বুঝতে পেরেছো। এরপরেও হয়তো তোমাদের এটাতে কনফিউশন থাকবে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কোনটাতে কি সমস্যা হচ্ছে, আমি নেক্সট ক্লাসে সেটাকে আবার সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, পরে আবার দেখো আবার সেই পিটার সিঙ্গার। ঠিক আছে, আবার কি সেই পিটার সিঙ্গার কি করছে, বলছে ভিন্ন আরেক দিক থেকে, ভিন্ন, ঠিক আছে, ওইটা না, এটা আলাদা। বলছে ভিন্ন আরেক দিক থেকে ইউথেনেশিয়াকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে সক্রিয়, একটা হচ্ছে নিষ্ক্রিয়। একটা কি সক্রিয়, একটা হচ্ছে নিষ্ক্রিয়। সক্রিয় মানে অ্যাক্টিভ আর নিষ্ক্রিয় মানে হচ্ছে প্যাসিভ। সক্রিয় কৃপা হত্যা কোনটা?
এই দুটোকে মনে রাখা খুব সহজ, ঠিক আছে? এই দুটোকে কেউ মানে সহজেই বোঝা যায়। সক্রিয় কৃপা হত্যা কোনটা না, সক্রিয় কৃপা হত্যা হচ্ছে যখন কোনো ব্যক্তি বা রোগী, হ্যাঁ, রোগীকে এমনভাবে মৃত্যুটা ঘটানো হয় যেখানে ডক্টর সরাসরি ইঞ্জেকশন হতে পারে বা মৃত্যু বরণকারী কোনো ঔষধ হতে পারে, মানে কোনো ওষুধ খাইয়ে দিলেও মৃত্যু ঘটে, এরকম ওষুধ খাইয়ে দিয়েও মৃত্যু ঘটাতে পারে, আবার ইঞ্জেকশন পুশ করেও মৃত্যু ঘটাতে পারে। তাহলে ডিরেক্টলি একজন ডক্টর যখন কি করছে, মানে একটা রোগীকে ইঞ্জেকশনের মাধ্যমে বা জীবন মানে মৃত্যুবরণকারী কোনো ঔষধের মাধ্যমে তার মৃত্যু ঘটাচ্ছে, সেটা হচ্ছে সক্রিয়। এখানে ডক্টর ডিরেক্টলি, ঠিক আছে, যার জন্য এটা হচ্ছে কি সক্রিয়, মানে অ্যাক্টিভ ইউথেনেসিয়া। আচ্ছা, আরেকটা হচ্ছে কি প্যাসিভ বা নিষ্ক্রিয় কৃপা হত্যা, ঠিক আছে? একটা হচ্ছে কি নিষ্ক্রিয় কৃপা হত্যা। নিষ্ক্রিয় কৃপা হত্যাটা কি বলছে, যেখানে ডাক্তার কোনো ঔষধের মাধ্যমে নয়, কোনো ইঞ্জেকশনের মাধ্যমে নয়, এখানে মৃত্যুটা ঘটানো হচ্ছে কিভাবে? মনে করো একজন রোগী যখন কোনো নার্সিংহোম বা কোনো হাসপাতালে আছে, তখন তার তো কিছু ওষুধপত্র চলছে বেঁচে থাকার জন্য, বা স্লাইন চলছে বা আরও বিভিন্ন ওষুধ টষুধ চলছে। তখন ডক্টর কি করবে, সেই ঔষধ, যেগুলো ওষুধ সে খাচ্ছিল সেই ওষুধগুলো খেতে বারণ, মানে সেগুলো সে আর খেতে দিবে না, সেগুলো সরিয়ে নেবে। বা স্লাইন চলছিল সেগুলো সরিয়ে নেবে, বা অক্সিজেন চলছিল সেগুলো সরিয়ে নেবে। তাহলে রোগীটা কী হবে, অটোমেটিক্যালি কি মরে যাবে, অটোমেটিক্যালি কি হবে, সে মারা যাবে। তাহলে সেটা হচ্ছে নিষ্ক্রিয় কৃপা হত্যা। নিষ্ক্রিয় কেন বলা হচ্ছে, কারণ ডক্টর ডাইরেক্টলি এখানে ইঞ্জেকশনের মাধ্যমে বা ঔষধের মাধ্যমে সে তাকে মেরে ফেলছে না, ঠিক আছে? এখানে ঔষধপাতি বা অন্যান্য যে সরঞ্জামগুলো বেঁচে থাকার জন্য সেগুলো কি করে, সে সরিয়ে নেয়, ডক্টর সরিয়ে নেয়, যার জন্য তার মৃত্যু ঘটে। এটা হচ্ছে নিষ্ক্রিয় কৃপা হত্যা। আর সক্রিয় কৃপা হত্যার মধ্যে কি হয়, ডক্টর ডিরেক্টলি এখানে ইঞ্জেকশন দেয় মানে মৃত্যুর জন্য, বা ঔষধ দেয়, হ্যাঁ, যার জন্য তার মৃত্যু ঘটে। এটা সক্রিয় কৃপা হত্যা, এটা হচ্ছে নিষ্ক্রিয় কৃপা হত্যা, ঠিক আছে? এবার এগুলো থেকে তোমাদের প্রশ্ন ইন্ডিভিজুয়ালি আসতেই পারে, কোনো সমস্যা নেই, আসলে আশা করি পারবে। এবার দেখো, সক্রিয় কৃপা হত্যার একজন অন্যতম সমর্থক, ঠিক আছে, সমর্থক মানে সক্রিয় কৃপা হত্যাকে সমর্থন করে কে, জেমস র্যাচেলস, ঠিক আছে? জেমস র্যাচেলস, তার বিখ্যাত একটা গ্রন্থ, আমি বলেছিলাম যে একটা গ্রন্থের কথা তোমাদের বলবো, মানে আগের ক্লাসে বলেছিলাম, আজকে তোমাদের সেটা বলছি, দ্য এলিমেন্টস অফ মোরাল ফিলোসফি। দ্য এলিমেন্টস অফ মোরাল ফিলোসফি, পরীক্ষা আসতে পারে যে দ্য এলিমেন্টস অফ মোরাল ফিলোসফি গ্রন্থের লেখক কে, সেটা হচ্ছে জেমস র্যাচেলস। আচ্ছা, কৃপা হত্যার একজন অন্যতম সমর্থক কে, কৃপা হত্যার একজন অন্যতম সমর্থক হচ্ছে জেমস র্যাচেলস, ঠিক আছে? আবার প্রশ্ন আসতে পারে যে নিষ্ক্রিয় কৃপা হত্যা, নিষ্ক্রিয় কৃপা হত্যার একজন সমর্থককে টমাস ভি সাল্লিভান বা সুল্লিভান, যাই বলো না কেন, এটা হচ্ছে কি নিষ্ক্রিয় কৃপা হত্যার একজন সমর্থক, ঠিক আছে? আশা করি এই জায়গাটা টোটালি ভালো করে বুঝতে পেরেছো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল আজকে। তারপরে দেখো, ওই যে এখানে আবার আরেকবার উল্লেখ করা আছে, দেখো বলছে জেমস র্যাচেলস তার দ্য এলিমেন্টস অফ মোরাল ফিলোসফি গ্রন্থে কৃপা হত্যার সমর্থনে দুটি যুক্তি দিয়েছে। একটা হচ্ছে করুণার যুক্তি, ঠিক আছে, একটা হচ্ছে সুবর্ণ নীতির যুক্তি। করুণার যুক্তি, সুবর্ণ নীতির যুক্তি, খুব ইম্পর্টেন্ট, মানে ভিভিআই, ঠিক আছে? এই যে উপযোগের নীতি, উপযোগবাদের নীতি, নৈতিক যুক্তি, মানে এগুলো না, এগুলোর বাইরে কিন্তু এখান থেকে কোশ্চেন হয় না, ঠিক আছে? এগুলো দিয়েই কোশ্চেনগুলো বারবার রিপিট হয়, ঠিক আছে? তো দেখো জেমস র্যাচেলস কি করছে, যদি প্রশ্ন আসে কে যুক্তি দিয়েছিল, হ্যাঁ, করুণার যুক্তি বা সুবর্ণ যুক্তি, উত্তর হবে তোমাদের জেমস র্যাচেলস। বা দ্য এলিমেন্টস অফ ফিলোসফি গ্রন্থের লেখককে, আবার জেমস র্যাচেলস। আবার করুণার যুক্তি কে দিয়েছিল বা মানে সুবর্ণ নীতি যুক্তি কে দিয়েছিল, সেটা আবার জেমস র্যাচেলস। তাহলে এখানে বিভিন্নভাবে তোমাদের প্রশ্নগুলো কি হতে পারে, আসতে হতে পারে। এবার আমরা আলোচনা করব যে করুণার যুক্তিটা কি, সুবর্ণ নীতি যুক্তিটা কি। করুণার যুক্তি হচ্ছে, দেখো এই করুণা কিন্তু করোনা নয়, কোভিড-19 নয়, ঠিক আছে? করুণা মানে করুণা করা। বলছে কৃপা হত্যা কি, কৃপা হত্যা হচ্ছে একজনকে হত্যা করা কৃপা করে, মানে তার হচ্ছে খুব কষ্ট হচ্ছে, যার জন্য সেই কষ্ট থেকে তাকে সাহায্য করার জন্য তাকে কি করা হচ্ছে, তাকে মৃত্যু ঘটানো হচ্ছে, মানে তার প্রতি করুণা করা। তাহলে একজনকে যদি মেরে ফেলাটা কি হবে, করুণা হবে। কেমন ভাবে, দেখো তোমার সামনে একজন খুব কষ্ট পাচ্ছে, ঠিক আছে, তোমার সামনে একজন খুব অসুস্থ অবস্থায় আছে, তাহলে তোমার কি হবে, আমাদের নর্মালি কি হয়, ইস খুব কষ্ট পাচ্ছে লোকটা, এটা ওটা। তাহলে জেমস র্যাচেলস বলছে যে এই অবস্থা তোমার দায়িত্ব হবে তাকে করুণা করা। করুণা করাটা কিভাবে, তাহলে সে কি পাচ্ছে, মানে মরে গেলে সে কি হবে, তার মানে সেই কষ্টটা সে পাবে না। অ্যাকচুয়ালি এটাই বলতে যাচ্ছে যে মরে গেলে সে সেই কষ্টটা কি হবে, পাবে না, যার জন্য তার প্রতি কি করতে হবে, করুণা করতে হবে, তাকে কৃপা হত্যা ঘটাতে হবে। এটা হচ্ছে করুণার যুক্তি।
বোঝা গেল? মানে সে খুব কষ্ট পাচ্ছে, আমাদের তাকে সাহায্য করা দরকার, আমরা করুণা করলাম কিভাবে, তার মৃত্যু ঘটালাম, যার জন্য সে আর কষ্টটা পাচ্ছে না। আচ্ছা, সুবর্ণ নীতির যুক্তিটা কি? সুবর্ণ নীতির যুক্তিটা অ্যাকচুয়ালি এসেছে মানে খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ বাইবেল, ঠিক আছে, বাইবেলের যে ওল্ড টেস্টামেন্ট, মানে বাইবেলের দুটো ভাষা, একটা হচ্ছে ওল্ড, একটা হচ্ছে নিউ। ওল্ড টেস্টামেন্টে 10টা নীতির কথা উল্লেখ ছিল, ঠিক আছে, 10 একটা নীতির কথা উল্লেখ ছিল। সেই 10টা নীতিকে বলা হচ্ছে কি সুবর্ণ নীতির যুক্তি। সেখানে একটা নীতির মধ্যে বলা হয়েছে কি এরকম, যে অপরের প্রতি তুমি তেমন আচরণ করো, নিজের প্রতি তুমি যেমনটা প্রত্যাশা করো। ভালো করে শুনবে, অপরের প্রতি তুমি তেমন আচরণ করবে, নিজের প্রতি তুমি যেমনটা প্রত্যাশা করো। মনে করো তুমি খুব কষ্টের মধ্যে আছো, তাহলে তুমি কি করবে? আমি অপরের কাছ থেকে সাহায্য প্রার্থনা করব, তাই না? আমরা যদি খুব কষ্ট থাকে তাহলে আমরা কি করি, যে আমাকে যদি কেউ সাহায্য করতো, মনে করো আমার এখন খুব অভাব চলছে বা আমার অর্থের খুব অভাব চলছে, তাহলে এই মুহূর্তে কি হবে, আমি কি করবো, মানুষের কাছ থেকে অর্থের কাম্য করব, যে আমাকে যদি কেউ সাহায্য করতো। তাহলে আমি অপরের কাছ থেকে তেমন জিনিসটা প্রত্যাশা করব, আমি যেমনটা করব। তাহলে একজন মানুষ যদি খুব কষ্ট পায় তাহলে তাকে কি করতে হবে, আমি আমার প্রতি যেমন কামনা করবো। মনে করো আমি খুব কষ্টে আছি, তাহলে আমি কি করব, ডক্টরের কাছে গিয়ে মানে ভালো হওয়ার চেষ্টা করবো বা ভালো থাকার চেষ্টা করব। কিন্তু একজন মানুষ যে খুব কষ্ট পাচ্ছে, মানে চরম যন্ত্রণা পাচ্ছে, সে কিভাবে কি প্রত্যাশা করবে, যে আমাকে কেউ যদি একটু সাহায্য করতো। তাহলে সাহায্যটা কি, ওকে মৃত্যু দেওয়ার মাধ্যমে কি হচ্ছে, তাহলে তাকে সাহায্য করছি। অপরের প্রতি তুমি তেমন আচরণ করো, মানে আমি প্রত্যাশা করছি যে আমাকে কেউ সাহায্য করতো, তাহলে সে সাহায্য প্রত্যাশা করছে, তাহলে আমি তাকে সেরকম আচরণটা করলাম। সে আমার কাছে সাহায্য প্রত্যাশা করছিল, আমি তাকে আমার আচরণটা করলাম, ঠিক আছে। তাহলে অপরের প্রতি তুমি তেমন আচরণ করো যেমনটা তুমি প্রত্যাশা করো। একটা হচ্ছে করুণার যুক্তি, একটা হচ্ছে সুবর্ণনীতির যুক্তি। এছাড়াও এখানে যুক্তি আছে উপযোগবাদের যুক্তি। দেখো, উপযোগবাদ মানে নীতিবিদ্যার একটা অন্যতম বিষয়। উপযোগবাদে বলা হয় যে এমন একটা কাজ, যেই কাজে কষ্টের থেকে সুখ বেশি, সেটা উচিত কাজ। নীতিবিদ্যায় এটা বলা হয়, ঠিক আছে। যে কাজ কি মানে কষ্টের থেকে সুখ বেশি, সেই কাজটা উচিত কাজ। তো এবার একজন মানুষ যদি খুব কষ্টের মধ্যে দিয়ে যায়, খুব দুর্দশার মধ্যে দিয়ে যায়, মানে এমন অসুখের মধ্যে দিয়ে যায় যেখানে সে ঠিক হবে না, খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে, তাহলে তার থেকে তাকে মৃত্যু দেওয়াটা উচিত। কেননা তার যে অবস্থার মধ্যে আছে সেটা খারাপ কাজ, এর থেকে মৃত্যুটা কি একটু হলেও ভালো কাজ। যার জন্য বলা হচ্ছে উপযোগবাদের দিক থেকে মানে কৃপা হত্যা সমর্থনযোগ্য, ঠিক আছে। এটা হচ্ছে কৃপা হত্যা সমর্থনের যুক্তি। নৈতিক যুক্তি কি বলছে, নৈতিক দিক থেকেও কৃপা হত্যা সমর্থনযোগ্য। কেমন করে? দেখো, নীতিবিদ্যায় কি বলা হয়, নীতিবিদ্যায় বলা হয় যে কোন কাজটা উচিত, কোন কাজ অনুচিত, কোনটা উত্তম, কোনটা ভালো, কোনটা খারাপ, এই যে নীতিবিদ্যার কথাটা বলা হচ্ছে। তাহলে একজন মানুষের যদি তুমি ভালো করতে চাও, একজন মানুষ সে কষ্টের মধ্যে আছে, দুর্দশার মধ্যে আছে, জ্বালা যন্ত্রের মধ্যে আছে, তাহলে তার উচিত কি হবে, তার উচিত হবে সেখান থেকে তাকে মুক্তি দেওয়া বা মুক্তি হওয়া। তো নৈতিক দিক থেকে এটা সমর্থনযোগ্য। এ প্রসঙ্গে একজন দার্শনিকের নাম হচ্ছে সেনেকা, ঠিক আছে, সেনেকা, ঠিক আছে। এই সেনেকা কি করেছে, সেনেকা একটা উক্তি দিয়েছে, মানে এই নৈতিক যুক্তির পরিপ্রেক্ষিতে বলেছে যে মানুষের জীবনের উদ্দেশ্য বেঁচে থাকা শুধু নয়। মানুষের জীবনের উদ্দেশ্য কি, শুধুমাত্র বেঁচে থাকা নয়, ভালোভাবে বেঁচে থাকা, ঠিক আছে। মানুষের জীবনের উদ্দেশ্য কি, শুধু বেঁচে থাকা নয়, ভালোভাবে বেঁচে থাকা, ঠিক আছে। এটা সেনেকা বলেছেন। তাই নৈতিক দিক থেকে একজন মানুষ খুব কষ্টে আছে, দুর্দশার মধ্যে, তাহলে তো ওটা উচিত নয়, তাহলে তোমাকে ভালোভাবে তার বেঁচে থাকতে হবে। কিন্তু সে তো ভালোভাবে বেঁচে থাকতে পারছে না, তার মানে তার কি হতে পারে, কৃপা হত্যা এখানে পসিবল হতে পারে। এটা হচ্ছে কৃপা হত্যার সমর্থনী যুক্তি, ঠিক আছে। নৈতিক দিক থেকে কৃপা হত্যা সমর্থন যোগ্য। আচ্ছা, আর দুটো বিষয়, সেটা হচ্ছে কি একটা নেদারল্যান্ডস দিয়েছি আমি 1980, একটা হচ্ছে AMA। কেন দিয়েছি ব্যাখ্যা দিচ্ছি, পরীক্ষা এই দুটো থেকেই তোমাদের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। বলছে নেদারল্যান্ডস 1980 অ্যাক্টিভ ইউথেনেশিয়া। দেখো, তোমাদের যদি পরীক্ষা প্রশ্ন আছে যে কৃপা হত্যা বা ইউথেনেশিয়া সর্বপ্রথম কোন দেশ সমর্থন করে, সেটা হবে নেদারল্যান্ড, ঠিক আছে। সেটা কি হবে, নেদারল্যান্ড। পরীক্ষা আসতে পারে যে কোন দেশ সর্বপ্রথম ইউথেনেশিয়াকে সমর্থন করেছে, তাহলে উত্তর হবে নেদারল্যান্ড। সেটা হচ্ছে 1980 সালে। তারা কি সক্রিয় কৃপা হত্যাকে সমর্থনযোগ্য করে, সক্রিয়টাকেও। আর একটা কথা মাথায় রাখবে, আমাদের ইন্ডিয়াতে মানে ভারতবর্ষে, ঠিক আছে, আমাদের ইন্ডিয়াতে কখনোই অ্যাক্টিভ মানে সক্রিয় কৃপা হত্যা সমর্থনযোগ্য নয়, নিষ্ক্রিয় কৃপা হত্যা সমর্থনযোগ্য। এই বিষয়ে তোমরা দেখবে আমাদের জাস্ট রিসেন্টলি একটা ঘটনা ঘটলো আমাদের ইন্ডিয়াতে, সেটা হচ্ছে
হ্যাঁ সম্ভবত নাম হচ্ছে হর্ষিত রানা বা কিছু একটা হবে, সেই ছেলেটা মানে তারও কিন্তু কৃপা হত্যা ঘটানো হলো, মানে ইউথেনেশিয়া ঘটানো হলো। সেটা হচ্ছে অবশ্যই নিষ্ক্রিয় কৃপা হত্যা। হ্যাঁ ঠিক আছে, যদি তার নাম দিয়ে মানে পরীক্ষা আসে তাহলে সেটা তোমরা বুঝতে পারবে। আরেকটা দিয়েছি AMA, ঠিক আছে, AMA, AMA দিয়ে দিয়েছি কি 1973, সেটা কি 1973। AAMA ফুল ফর্ম আসতে পারে, এটা হচ্ছে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, এটা ফুল ফর্ম হচ্ছে কি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন। AMA ফুল ফর্ম হচ্ছে কি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন। এটা হয়েছে তোমার 1973 সালে গঠিত হয়েছে, ঠিক আছে। এটাকে মানে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন ইউথেনেশিয়াকে 1973 সালে চিকিৎসা শাস্ত্রের বিরোধী হিসাবে ঘোষণা করেছে, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের মোটামুটি পড়া। এরপরে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস আজকে হলো, যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমরা বুঝতে পারো, তোমাদের যদি উপকার মনে হয়, তাহলে তোমরা ক্লাসটাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধু বান্ধবীদের সঙ্গে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।